হ্যালো স্টুডেন্টস, এইচকে এডু হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে ক্লাস 9-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আমরা ভৌত বিজ্ঞানে যেটা 2 নম্বর স্কুল দেওয়া হয়েছে, দেখো পেজ নাম্বার 278, আরামবাগ হাই স্কুল এইচএস। এই স্কুলের আমরা গ্রুপ এ, বি, সি এবং ডি মানে পুরো প্রশ্নপত্র থেকে প্রত্যেকটা প্রশ্নের সঠিক আনসার আমরা আজকে ক্লাসে দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন, কোনো সম্পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্কের মান আমরা জানি সেটা হচ্ছে অসীম। যদি সম্পূর্ণ দৃঢ় বস্তু হয় সেক্ষেত্রে ইয়ং গুণাঙ্ক কিন্তু ইনফিনিটি হবে, অসীম হবে। জলের ওপর জলীয় বাষ্পের পরিবর্তে যদি শুষ্ক বায়ু থাকে তাহলে সেক্ষেত্রে জলের পৃষ্ঠটানটা বেড়ে যাবে। ওকে, এরপর প্রদত্ত কোনটির বিস্তার মাধ্যম তরল নয়? কুয়াশার ক্ষেত্রে বিস্তার মাধ্যমটা কিন্তু তরল নয়। কেমন? বাদবাকি ক্রিম, ফেনা, সালফার সল এগুলো বিস্তার মাধ্যম মানে যার মধ্যে ছড়িয়ে থাকে সেটা কিন্তু তরল থাকে, কিন্তু কুয়াশার ক্ষেত্রে কিন্তু সেটা তরল নয়। ওকে, তাহলে এখানে অপশান সি হবে আনসার। এরপরে 60 গ্রাম NaOH-কে 500 ml জলে দ্রবীভূত করলে গাঢ়ত্ব কত হবে? আমরা জানি যে গাঢ়ত্ব বের করার ক্ষেত্রে হাজারের মধ্যে বার করতে হয়। তাহলে হাজারের মধ্যে আমরা বের করব, তাহলে 500 মিলিলিটারে যদি 60 গ্রাম দ্রবীভূত থাকে, 500 মিলিলিটারে 60 গ্রাম, তাহলে 1000 মিলিলিটারে কত? 60-এর দ্বিগুণ, 500-র দ্বিগুণ হচ্ছে 1000, তাই না? 1 লিটারে কতটা দ্রবীভূত আছে? 500-র মধ্যে যদি 60 হয় তাহলে 1000-এর মধ্যে কত? 120। এটা মুখোমুখি হয়ে যায়, তাই না? এবার 120 গ্রাম NaOH, তাহলে 120 গ্রাম NaOH মানে কত সেটা আমাকে বার করতে হবে। এত গ্রাম NaOH মানে কত? NaOH-এর ভর এবার আমরা বার করব। আণবিক ভর কত? সোডিয়ামের হচ্ছে 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1। 23 আর 16 হয়ে যাচ্ছে 39, আর 1-এ 40, তাহলে 40 গ্রাম মানে 1 মোল। 40 গ্রাম NaOH মানে 1 মোল। তাহলে 120 গ্রামে কত মোল? 120-কে 40 দিয়ে ভাগ করবো, তাহলে পেয়ে যাব 3 মোল। তাহলে 3 মোল পার লিটার মানে প্রতি লিটারে 3 মোল NaOH দ্রবীভূত থাকবে, মানে তার গাঢ়ত্ব হচ্ছে 3 মোল পার লিটার। এটা হবে আনসার। কেমন? এরপরে নেক্সট কোশ্চেন, ক্ষারীয় দ্রবণে মিথাইল অরেঞ্জে যেটা বর্ণ সেটা হচ্ছে হলুদ। Na2PH4 যেটা সোডিয়াম বাইসালফেট। আম্লিক, এখানে দেখো হাইড্রোজেনটা পুরো প্রতিস্থাপিত হয়নি, তাই না? সোডিয়াম ফসফেট। এটা কি? এটা এক ধরনের এটা হচ্ছে আম্লিক লবণ। কেমন? অপশান এ। এরপর প্রদত্ত কোনটিতে অণুর সংখ্যা সর্বোচ্চ? আমরা যদি দেখি নাইট্রোজেনের ক্ষেত্রে ভর, আণবিক ভর হচ্ছে 14, তাই না? তাহলে 14 গ্রাম নাইট্রোজেন মানে 1 মোল, তাহলে 7 গ্রাম মানে হাফ মোল মানে 0.5 মোল। আমি মোলটা বার করে নিচ্ছি। 2 গ্রাম হাইড্রোজেন মানে 1 মোল, এটা হচ্ছে 1 মোল, এটা 1 মোলকে বোঝাচ্ছে, তাই না? এটা 16 গ্রাম, 32 গ্রাম মানে 1 মোল অক্সিজেনের ক্ষেত্রে, 16 গ্রাম মানে হাফ মোল, তাহলে 0.5 মোল। এখানে 1 গ্রাম হাইড্রোজেন, 2 গ্রামে 1 মোল হাইড্রোজেনের ক্ষেত্রে, তাহলে এটা 1 গ্রাম মানে 0.5 মোল। এগুলোর মধ্যে দেখো এটা 0.5, এটা 0.5, এটাও 0.5, কিন্তু এটা হচ্ছে 1 মোল, এটা সব থেকে বেশি। 1 মোল মানে তার মধ্যে কতগুলো অণু থাকবে? 6.022 × 10⁻23 অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে। বাদ বাকি হাফ মোল, তাহলে বাদ বাকিগুলোতে এর অর্ধেক মানে 3.011 × 10⁻23 করে এটাতে থাকবে, আর এটাতে থাকবে 6.022 × 10⁻23। প্রত্যেকটা প্রশ্নের আনসারগুলো কিন্তু বুঝে নেবে, তার কারণ ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে এরকম প্রশ্ন আরও অনেক ঘুরিয়ে দিতে পারে। শুধুমাত্র আনসার মুখস্থ করে কিন্তু কোনো কাজে দেবে না। আনসার যেভাবে আমি প্রত্যেকটা ব্যাখ্যা করি এখানেও কিন্তু তোমাদের ব্যাখ্যা করা হচ্ছে, আগের সেটেও করেছি। এবং জীবন বিজ্ঞানের প্রত্যেকটা সেটের আনসার আমাদের প্রোভাইড করা হয়ে গেছে। জীবন বিজ্ঞানের 12টা সেট আনসারগুলো তোমরা প্রশ্নবিচিত্রা যে প্লেলিস্ট ক্লাস 9-এ ক্রিয়েট করে দেওয়া হয়েছে সেখান থেকে পাবে। প্লেলিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ওকে, দেখো, একই ভরবেগে চলমান দুটি বস্তুর গতিশক্তির অনুপাত। গতিশক্তি তোমরা, আচ্ছা, ই মানে p²/2m। বলবে এটা আবার কি সূত্র স্যার? তোমরা এটা জানো তো, রৈখিক ভরবেগ মানে √2me, এই সূত্রটা জানো? তাহলে যদি পিটাকে p² করো, p² করলে কি হয় বলো? p² মানে এইদিকে রুটটা চলে যাবে, তাহলে 2me হয়, তাই না? p² মানে 2m, m মানে ভর, e মানে এনার্জি মানে শক্তি। তাহলে p মানে যদি √2me হয় তাহলে p² মানে 2me, তাহলে e কত হবে? p²/2m, সেই p²/2mটাকে লিখেছি। এবার ভাবো, এখানে বলছে একই ভরবেগে, তাহলে ভরবেগ যদি একই হয় মানে পিটা যেটা ভরবেগ সেটা ফিক্সড, দুটি বস্তুরই ভরবেগ ফিক্সড। তাহলে
এই শক্তিটা কার উপর নির্ভর করবে? শুধু ভরের উপর নির্ভর করবে, মানে ভরের ব্যস্তানুপাতিক হবে। এবার এটা যদি 1 হয় তো এটা 1 হবে, যদি E2 লিখি তাহলে এটা M2 হবে। এবার যদি ভরের অনুপাত বার করি, ভরের অনুপাত মানে আমরা বের করব M1/M2। M1/M2, M1 যদি উপরে যায় তাহলে E1টা নিচে আসবে, E1টা নিচে আসবে মানে এখানে আমাকে নিচে দিতে হবে। আর M2 যদি উপরে যায় তাহলে M2 এখানে আমার E2 আসবে, তাই না? তাহলে এখানে E2 আসবে। ওকে, উল্টো ব্যস্তানুপাতিক মানে কি 1 1 যদি করি তাহলে এখানে উল্টো হয়ে যাবে, 2/1 হবে, 1/2 এখানে 2/1। তাহলে এখানে 4:1 ছিল, তাহলে উল্টে যাবে, মানে গতিশক্তি 4:1 ছিল, মানে এটা ছিল E1, এটা ছিল E2। তাহলে E1 4 সেটা এখানে বসবে, এটা এখানে বসবে, তার মানে 1:4 অপশান ডি হবে এখানে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এরপরে গ্রুপ বির প্রশ্নগুলো সলভ করব। এখানে প্রথম প্রশ্ন, 1 ওয়াট মানে কত আর্ক পার সেকেন্ড? 10⁻1 ওয়াট মানে হচ্ছে, লিখবে 1 ওয়াট সমান 10⁻7 আর্ক পার সেকেন্ড। অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য কত হয়? অভিকেন্দ্র বল কিন্তু সেখানে কোনো কৃতকার্য করে না, শূন্য। কখন কৃতকার্য শূন্য হয় আশা করি তোমরা জানো, সেই জিনিসগুলো কিন্তু মনে রাখবে। কৃতকার্য কোন কোন ক্ষেত্রে শূন্য হয়, এবং সেক্ষেত্রে সমস্যামূলক প্রশ্ন কিন্তু দেবে। কোন শর্তে কৃতকার্যের মান সর্বোচ্চ হয়? সর্বোচ্চ হবে কখন? যদি বল আর সরণের মাঝের কোণটা শূন্য হয়। কেমন? যেদিকে বল প্রয়োগ করছে এবং যেদিকে সরণ হচ্ছে সেদিকে যদি মানে কোণটা শূন্য হয়, তাহলে এখানে তোমাদের লিখতে হবে, আমি এখানে লিখে দিচ্ছি, বল ও সরণের মাঝের কোণ শূন্য হলে কৃতকার্যের মান সর্বোচ্চ হয়। কার্বন স্কেলে পারমাণবিক ভর নির্ণয়ের সময় কার্বনের কোন আইসোটোপটিকে প্রামাণ্য ধরা হয়? কার্বনের যেটা C12 আইসোটোপ আছে সেটাকে প্রামাণ্য ধরা হয়। একটি নন সিস্টেমেটিক অ্যান্টাসিডের নাম, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড লিখতে পারো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড লিখতে পারো, যে কোনো একটা লিখবে এবং পাশে সংকেত লিখবে। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড লিখলে MgOH2, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডও লিখতে পারো AlOH3, যে কোনো একটা, ঠিক আছে? আমি অর লিখে দিলাম, যে কোনো একটা লিখবে। রয়্যাল ওয়াটার মানে হচ্ছে রাজকীয় জল, যেটা রাজকীয় জল মানে এখানে অম্লরাজের কথাটা বলা হয়েছে। 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং 3 আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণকে অম্লরাজ বা অ্যাকোয়া রিজিয়া বা রয়্যাল ওয়াটার বলে। ওকে, শুধু এইটুকু লিখবে। আর তারপরের প্রশ্ন, এখানে উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা প্রায় একই থাকে এরকম একটি লবণের উদাহরণ। আমরা যে লবণটা খাই খাদ্য লবণ, তাই না? সোডিয়াম ক্লোরাইড, খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড এরকমভাবে লিখবে। ওকে, ব্র্যাকেটে সংকেত দেবে NaCl। একটি তারের বিকৃতি যদি এখানে 0.1 এর 2%, 0.1 এর 2% হয়, তাহলে 10 মিটার দীর্ঘ তারের দৈর্ঘ্য পরিবর্তন কত হবে? এখানে আমরা করে দিচ্ছি 0.1 এর আবার 2% বলছে, তাহলে এর মানে গুণ 2%, তুলতে গেলে 100 দিয়ে ভাগ, তাহলে এটা হয়ে যাচ্ছে, এটা দশমিক তুলে দিলে নিচে একটা 10 হয়, তাই না? 2 একে 2, নিচে 1000, 2কে 1000 দিয়ে ভাগ করলে 0.002, 3টে শূন্য, তার জন্য 3 ঘর আগে দশমিক বসলো। ওকে, এবার দৈর্ঘ্য পরিবর্তন মানে আমাকে l বাই L, এটা আমাকে মানে এখানে দেখতে হবে। দৈর্ঘ্যের মানে বিকৃতি মানে বিকৃতি মানে দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য, l বাই L। এইটা কত? এটা আমাকে বলে দিয়েছে, এই যে 0.1 এর 2% মানে আমরা এখন বার করলাম, এই যে বিকৃতি মানে 0.002। তাহলে এখানে যদি এই নিচের দৈর্ঘ্যটা এলটা যদি বলছে প্রাথমিক দৈর্ঘ্য 10 মিটার হয়, তাহলে সেখানে দৈর্ঘ্য পরিবর্তন কত? তাহলে l বাই বা দিয়ে লিখছি, এই প্রাথমিক দৈর্ঘ্য সেটা হচ্ছে 10 সমান 0.002। তাহলে এল কত? দৈর্ঘ্য পরিবর্তন কত? এই 10টা এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 0.02। আমি এখানে মিটার বসিয়েছি, তাহলে এখানে আনসারটা মিটারেই আসবে। ওকে, এটা মিটার। তুমি যদি সেন্টিমিটারে করতে চাও তাহলে এটাকে সমান করতে পারো, সেন্টিমিটার থেকে সেন্টিমিটার গেলে 100 দিয়ে গুণ, 100 দিয়ে গুণ মানে 2টো শূন্য, মানে 2 ঘর দশমিক ডান দিকে যাবে, মানে নিয়ে 2 সেন্টিমিটার হবে আনসার। ওকে, এরপরে কখন কোনো প্রবাহীর প্রবাহ অশান্ত হয়? আমরা সন্ধিবেগের কথা পড়েছি, তাই না? সন্ধিবেগের ক্ষেত্রে আমাদের চ্যাপ্টার নাম্বার 3 প্রোভাইড করা হয়ে গেছে, আমরা কিন্তু নোটস প্রোভাইড করেছি। চ্যাপ্টার নাম্বার 3
এখানে দেখো আমাদের টেক্সট বুক থেকে তোমাদের দেখায়, তোমরা তো সবাই সিলেবাস সম্পর্কে জানো। চ্যাপ্টার নাম্বার 3 পদার্থ গঠন ধর্ম আমাদের কিন্তু নোটস প্রোভাইড করা হয়েছে চ্যানেলে। মূলের ধারণা সেটাও কিন্তু আমরা কমপ্লিট করে দিয়েছি। দ্রবণ চ্যাপ্টারটা আমি বোর্ডের মধ্যে খুব সুন্দর করে সহজ করে বুঝিয়ে দিয়েছি। যারা ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নিও, তাহলে এই সমস্ত প্রশ্ন আনসারগুলো করতে সুবিধা হবে। এখানে কখন কোনো যদি আমাদের কোনো প্রবাহীর বেগ, এখানে তোমরা লিখবে যে যদি প্রবাহীর বেগ যদি লেখা দেখতে অসুবিধা হয় তাদের ক্ষেত্রে আমি ডিকটেট করছি, শুনে শুনে লিখে নেবে। প্রবাহীর বেগ সন্ধি বেগকে অতিক্রম করলে প্রবাহীর বেগ অশান্ত হয়, এ কথাটা অ্যাড করে দেবে। জলের আপেক্ষিক ঘনত্ব যদি 1 হয় তাহলে এসআইতে তার ঘনত্ব কত? তাহলে জলের আপেক্ষিক ঘনত্ব যদি 1 হয় তাহলে জলের সেটা কত হবে? তার 1000 গুণ হয়ে যাবে, তাহলে 1000 কেজি পার মিটার কিউব, এটা হবে আনসার। ওকে, দেখো কোনো পদার্থের ঘনত্ব ডি এবং 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব D0 হলে আপেক্ষিক ঘনত্ব মানে কি? এস, আপেক্ষিক ঘনত্ব এস সমান হচ্ছে D/D0, মানে ঘনত্ব বাই জলের ঘনত্ব। তাহলে ডি কত হবে? এস ইন্টু D0। এবার D0 এসআই পদ্ধতিতে D0 মানে হচ্ছে জলের ঘনত্ব কত? 1000 কেজি পার মিটার কিউব বা মিটার টু দি পাওয়ার -3। তাহলে এসআইতে জলের ঘনত্ব কত হবে? জলের ঘনত্ব বার করবো আমরা, ডি মানে D0 ইন্টু এস, তাহলে D0 ইন্টু এস মানে জলের আপেক্ষিক তাপ 1 গুণ করবো, তাহলে 1000 কেজি মিটার টু দি পাওয়ার -3 মানে মিটার কিউব, সেটা হবে আনসার। ওকে, নেক্সট 3-এর দাগের প্রশ্নগুলো সলভ করে নেব। দেখো প্রথম প্রশ্ন, জলে ভাসমান বরফখণ্ডের আয়তনের 1/11 অংশ জলের উপরে আছে, বরফের ঘনত্ব কত? এখানে খেয়াল করো, যদি আমরা বরফখণ্ডের আয়তন ভি ঘন সেন্টিমিটার ধরি, যেহেতু ভাসমান বরফখণ্ডের আয়তনের 1/11 অংশ জলের উপরে আছে, মানে 11 ভাগের মধ্যে 10 ভাগ ডুবে আছে, 1 ভাগ জলের উপরে আছে, এটাই বলতে চাইছে। সুতরাং অপসারিত জলের আয়তন কত হবে? মোট আয়তন 1, সেখান থেকে 1/11 বাদ দেব, হয়ে যাচ্ছে আমার, দেখো 11 কে 11 থেকে 1 বাদ দিলে 10 হয়, তাহলে 10V/11 এত ঘন সেন্টিমিটার। অপসারিত জলের ভর কত হবে? এটাই হবে 10V/11 গ্রাম, তাই না? আয়তন ইন্টু ঘনত্ব, ঘনত্ব তো একই হয় জলে, তাহলে 1 গুণ করলে এটাই হয়। ভাসনের শর্ত অনুযায়ী বরফের ভর কত হবে? বরফের ভর যতটা জল অপসারিত করেছে ততটাই তার ভর, বরফের ভর, তাই না? তাহলে 10V/11 এটা। বরফের ঘনত্ব কত? তাহলে ভর বাই আয়তন, ভর বসাবো, আয়তন হচ্ছে ভি, তাহলে ভি কেটে গেল, তাহলে 10/11, 10কে 11 দিয়ে ভাগ করলে 0.91 গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3। এখানে আমাদের অথবা দিয়ে দেখো আরও একটা প্রশ্ন দিয়েছে, তামা ও সীসা দ্বারা গঠিত একটি সংকর ধাতুর আয়তন ও ভর যথাক্রমে 30 সিসি এবং 320 গ্রাম। তামা ও সীসার আপেক্ষিক ঘনত্ব বলে দিয়েছে, তাহলে ধাতুতে বিদ্যমান মানে ধাতুতে থাকা তামা ও সীসার আয়তন নির্ণয় করো। এখানে ধরে নিচ্ছি যে সংকর ধাতু যেটা, সেটাতে তামা আছে, মানে তামার যেটা আয়তন সেটা হচ্ছে ভি সেন্টিমিটার কিউব। তাহলে সীসা কতটা আছে? বাকিটা মোট হচ্ছে 30 সেন্টিমিটার আয়তন, তাহলে তার মধ্যে তামা আছে ভি এত মানে ঘন সেন্টিমিটার, তাহলে সীসা আছে বাকিটা 30 বিয়োগ ভি। সংকর ধাতুতে তামার ভর বলেছে এটা, আর সীসার ভর বলে দিয়েছে, সীসার ভর বলছে দেখো এই যে ঘনত্ব বলেছে। আচ্ছা, তাহলে সীসার ভর কত হবে? সংকর ধাতুতে তামার ভর বলেছে এখানে, এই যে তামা এবং সীসার আপেক্ষিক ঘনত্ব এটা, তাহলে তামার ভর এটা, সীসার ভর এটা ইন্টু আয়তন, তাই না? ইন্টু আয়তন মানে আপেক্ষিক ঘনত্বর সঙ্গে আয়তনটা গুণ হলো। শর্তানুসারে এখানে আমাদের বলেছে যে এদের দুটোর মোট ভর হচ্ছে 320 গ্রাম, তাহলে এখানে তামার ভর আর এখানে সীসার ভর যোগ করব, তাহলে 320। এটা বসালাম, 11.37 সঙ্গে 30 গুণ করলে এটা, 11.37 সঙ্গে -b গুণ করলে এটা। এবার এটা 8.89, আর এইটা একদিকে রাখলাম, 8টাকে আমরা ডান দিকে নিয়ে গেলাম, মাইনাস হলো, হিসেব করবে এখান থেকে এটা মাইনাস করলে এটা, মানে এখানে মাইনাস আসবে, এখানেও এটা মাইনাস আসবে, মাইনাস মাইনাস কেটে যাবে দুই দিকে। তাহলে ভি কত? 21.1কে ভাগ করবে 2.48 দিয়ে, তাহলে 8.51 ঘন সেন্টিমিটার, এটা হবে ওই তামার আয়তন। তাহলে তামার আয়তন তুমি পেয়ে গেলে। তাহলে সীসা কতটা? মোট তো 30, তাহলে 30 থেকে তামাটা বাদ দেবে, তাহলে সীসা পেয়ে যাবে। পরের প্রশ্ন এখানে দেখো, এনটিপিতে 5 গ্রাম একটি গ্যাস 4 লিটার আয়তন দখল করে, গ্যাসটির আণবিক গুরুত্ব কত? এনটিপিতে 4 লিটার কোনো গ্যাসের ভর 5 গ্রাম, তাহলে 22.4 লিটার সেটা হচ্ছে মোলার আয়তন,
তাহলে 4 লিটারে যদি 5 গ্রাম ভর হয় 1 লিটারে কত হবে 5/4, তাহলে 22.4 লিটার মোলার আয়তন, তার ভর কত আমরা পেয়ে যাচ্ছি এখানে হিসেব করে 28 গ্রাম। তার মানে গ্যাসটির আণবিক যেটা গুরুত্ব সেটা হচ্ছে 28। ওকে, পরের প্রশ্ন, এখানে আণবিক ভর এবং সংকেত ভরের মধ্যে দুটি পার্থক্য লেখো। এটা আমি স্ক্রিনে মেনশন করে দিলাম, এখান থেকে তোমরা দেখে। নেক্সট কোশ্চেন, একটি অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করা যায় কি কি উপায়ে? অসম্পৃক্ত দ্রবণ মানে তার মধ্যে আরও অনেক দ্রবীভূত হতে পারে, তাহলে আরও অনেক দ্রাব যদি আমরা দ্রবীভূত করি তাহলে সেটা সম্পৃক্ত হবে। বা আমরা দ্রাবক যেটা আছে সেটাকে বাষ্পীভূত করবো, তাহলে দ্রাবকের পরিমাণ কমে গিয়ে সম্পৃক্ত হতে পারে। বা উষ্ণতা কমেও কিন্তু একসময় অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করা যায়। পরের প্রশ্ন, উত্তপ্ত কপারের উপর দিয়ে নাইট্রিক অ্যাসিড বাষ্প পাঠানো হলো, কি ঘটে সমীকরণ সহ লেখো। উত্তপ্ত কপারের উপর দিয়ে নাইট্রিক অ্যাসিডের বাষ্প পাঠালে কপার কালো রঙের কিউপ্রিক অক্সাইডে জারিত হয় এবং নাইট্রিক অ্যাসিড নাইট্রোজেনে বিজারিত হয়। এছাড়া জলীয় বাষ্প উৎপন্ন হয়। 5Cu প্লাস 2HNO3 তৈরি হচ্ছে 5CuO মানে কিউপ্রিক অক্সাইড প্লাস নাইট্রোজেন গ্যাস প্লাস H2O, এটা জল কিন্তু জলীয় বাষ্প হিসাবে বের হবে যেহেতু এটা মিশ্রণটা হচ্ছে উত্তপ্ত। এর সাথে অথবা যে প্রশ্ন, শীতল ও লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে, তাহলে শীতল ও দেখো শীতল মানে ঠান্ডা, তাহলে কপারের সঙ্গে শীতল ও লঘু, পাতলা মানে লঘু, তাহলে শীতল ও লঘু নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় নীলাভ সবুজ রঙের কিউপ্রিক নাইট্রেট দ্রবণ, সেটা বর্ণহীন নাইট্রাস অক্সাইড গ্যাস ও জল উৎপন্ন হয়। তাহলে এখানে আচ্ছা বিক্রিয়াটা হচ্ছে কপারের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের এবং তৈরি হচ্ছে এখানে এই যে কিউপ্রিক নাইট্রেট, সেটা নীলাভ সবুজ, তার সঙ্গে বর্ণহীন নাইট্রাস অক্সাইড এবং তার সঙ্গে তৈরি হচ্ছে জল। পরের প্রশ্ন, এখানে প্রমাণ করো রৈখিক ভরবেগ মানে পি সেটা হচ্ছে 2E/v, যেখানে ই গতিশক্তি, ভি হচ্ছে বেগ। এখানে এনার্জি ই আমরা শক্তি মানে জানি 12 mv², আর ভরবেগের রৈখিক ভরবেগের আমরা নিয়ম জানি ভরবেগ মানে হচ্ছে ভর ইন্টু বেগ। তাহলে ভরবেগ বাই শক্তি, তাহলে ভরবেগ মানে mv বসালাম, শক্তি ই মানে হচ্ছে 12 mv² বসালাম, একটা করে এম কেটে যায়, ভি এখানে কাটলে নিচে একটা ভি পড়ে থাকে, তাহলে নিচে একটা ভি, আর 1-এর 2 উল্টে গেলে 2 নিচে 1 মানে 2 নিচে 1 ইন্টু ভি মানে ভি, তাই না? তাহলে P/E মানে হচ্ছে 2/v, তাহলে P মানে কত, ইটা এদিকে গুণ হয়ে যাবে, তাহলে 2E/v, ছোট একটা প্রমাণ। এরপরে গ্রুপ ডির প্রশ্নগুলো দেখবো আমরা। প্রথমে 4-1 এ অভিকর্ষের প্রভাবে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তি নিত্যতার সূত্রটি প্রমাণ করো। প্রান্তিক থেকে দেখাচ্ছি 142 পাতায়। তোমরা তোমাদের কাছে যে বই আছে সেটা সাঁতরা হতে পারে বা ছায়া পাবলিকেশন হতে পারে, যে কোনো জায়গা থেকে করতে পারো। এখানে প্রমাণ যেটা দেওয়া হয়েছে, এখানে প্রমাণ থেকে শুরু করে একদম নিচে পর্যন্ত এতটা পর্যন্ত তোমরা করবে। এখানে খুব সুন্দর করে দেওয়া হয়েছে এবং পাশে অবশ্যই চিত্রটাও দেবে, কেমন? এগুলো আমি আর ব্যাখ্যা করছি না, ব্যাখ্যা করলে ক্লাসগুলো অনেকটা লেন্দি হয়ে যাবে। এখানে m ও 4m ভরে দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 2:1 হলে তাদের ভরবেগের অনুপাত কত? গাণিতিক প্রশ্নগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। ভরবেগ মানে আমরা আগেই একবার দেখলাম যে √2me এটা। এবার এখানে ভরবেগ P1/P2 যদি দিই তাহলে এখানে কি হয়ে যাবে, এটা √2me মানে √2m1e1/√2m2e2 এটা আসবে, তাই না? এবার আমি তোমাদের দেখাচ্ছি, এইখানে আমরা যদি করি 1 মিনিট, এইখানে আমরা যদি লিখি দেখো P1/P2, তাহলে √2m1e1 পুরোটা রুট হবে কেমন /2√m2e2, নিচে দুটোই √2 কেটে যাবে, তাহলে শুধু √m1 আলাদা করে লিখছি √e1, এখানেও নিচে √m2 ইন্টু √e2। এবার m1 এর নিচে m2 লিখেছি আর e1 এর নিচে e2 লিখেছি। m1/m2 এদের ভরের অনুপাত কত বলেছে, m1 এবং m2 m এবং 2m, m এবং 2m, তাহলে m যা হবে এটা তার দ্বিগুণ হবে, এটা তার দ্বিগুণ হবে, তাই না? ভর m এবং 4m, আচ্ছা 2m বলেছি না 4m বলেছি এখানে প্রশ্নে, 4m, আচ্ছা তার জন্য 4 হবে। তাহলে এখানে আমরা করব কি, m1/m2, তাহলে m যা হবে এই m2টা তার 4 গুণ হবে, তাহলে এটা যদি m হয় এটা 4m হবে। আর e1/e2 যেটা গতিশক্তির অনুপাত সেটা 1:2 বলেছে, তাহলে 1:2 e1/2, আচ্ছা সরি 2:1 করেছে, নিচের প্রশ্নটা কিন্তু নয় আগের প্রশ্নটা, তাহলে 2/1।
এবার আমরা এখানে দেখতে পাচ্ছি কেটে যায়, কেটে গেলে 1/√4 আর √2/1। √2/1 মানে 1 তো থাকেই না, 1-এর বর্গমূল 1ই হয়, সেটা লিখতে পারি, নাও লিখতে পারি। তাহলে 1-এর বর্গমূল 1, 4-এর বর্গমূল 2, √2 থাকে। এবার এইটাকে আমরা 2টাকে কি লিখতে পারি, 2টাকে লিখতে পারি দুটো √2 ইন্টু √2 মানে √4, তাই না? 4-এর বর্গমূল 2 হয়, তাহলে 2টাকে আমরা দুটো √2 লিখতে পারি। তাহলে একটা কেটে যায়, নিচে একটা √2 পড়ে থাকে, তাহলে 1/√2। তার মানে 1:√2, এটা হচ্ছে আমার এই প্রশ্নের আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন। এখানে অথবা দিয়ে একটি হালকা ও একটি ভারী বস্তুর গতিশক্তি সমান, কোনটির ভরবেগ বেশি? তাহলে এই প্রশ্নটা দেখো, এখানে ভর দুটো বস্তু, মানে একটা ভর, আমরা ভারী বস্তুর ভর ধরেছি m, হালকা বস্তুর ভর ছোট m, স্মল m। গতিশক্তি সমান, গতিবেগ কিন্তু না, গতিশক্তি সমান। ভারীটার বেগ ধরেছি v এবং ছোটটার বেগ ধরেছি u। এবার হাফ mv² সমান হাফ mu², যেহেতু এটার গতিশক্তি মানে হাফ mv² সূত্র, তাহলে হাফ বড় হাতের m লিখলাম, v² লিখলাম, এখানে হাফ ছোট হাতের m লিখলাম, আর ছোটটার গতিবেগ লিখেছি ছোট হাতের u, তাহলে u²। গতিশক্তি সমান বলেছে, তার জন্য আমরা সমান চিহ্ন দিলাম। হাফ হাফ কেটে যায়, পেন্সিলে দেখাচ্ছি, হাফ হাফ আমাদের কেটে যায়। হাফ হাফ যদি কেটে যায়, এই এমটা এদিকে আসলে স্মল m, u² আছে, এই v²টা এইদিকে আসবে, তাহলে নিচে v²। এবার যদি আমি এটাকে বর্গটাকে তুলে দিই, মানে এটা যদি বর্গমূল করলে কি হবে, স্কোয়ার কেটে যাবে, শুধু u/v, তাহলে এইদিকে বর্গমূল হয়ে যাবে। বর্গমূল মানে বড় হাতের m বাই ছোট হাতের m, কেমন? এদের রুট হবে। এবার উল্টে দাও, u/v ছিল, তাহলে v/u করলে এটা উল্টে যাবে, √m/M হবে। তাহলে ভারী বস্তুর ভরবেগ ভাগ হালকা বস্তুর ভরবেগ মানে কি, বড় হাতের mv ছোট হাতের mu। তাহলে ভরবেগ তুলনা করছি আমরা, এটা ভরবেগ তুলনা করছি, তাহলে ভর ইন্টু বেগ বসালাম, m/m লিখলাম, v/u লিখলাম। v/u মানে হচ্ছে √m/M, তাহলে বসালাম এটার বদলে, মানে এইটা যা আছে বসালাম, আর এই জায়গাটার বদলে যদি এইটা, তার জন্য এটা বসালাম। এবার এখানে খেয়াল করো, আমাদের এখানে এই m মানে কি, দুটো বড় হাতের √m, তাহলে একটা কেটে যায়। এই m মানে ছোট হাতের দুটো m, তাহলে এখান থেকে কেটে যায়, তাহলে একটা বড় হাতের √m, এখানে নিতে ছোট হাতের √m পড়ে থাকে, তাই না? এবার √m আর স্মল √m এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট? এটা বড়, তাহলে তার বর্গমূলটাও বড় হবে। এই ছোট, যেহেতু হালকা বস্তু, ছোট হবে মানটা, তাই না? তার মানে বড় হাতের এমটা বড় আর ছোট হাতের এমটা ছোট। তাহলে আমরা ভারী বস্তুর ভরবেগ, মানে এইটা আসলে কি, উপরে দেখো কি আছে, ভরবেগ, ভারী বস্তু, তার মানে ভারী বস্তুর ভরবেগটা বেশি, হালকা বস্তুর ভরবেগটা কম। যেহেতু এটা ওপরে আছে, লবটা বলছে বেশি, এখানে আমাদের বেশি আসলো, আর নিচেরটা ছোট, তাহলে নিচের লবে কি আছে, ভারী বস্তুর ভরবেগ, তাহলে সেটা বেশি হলো হালকা থেকে, তাই না? তার মানে ভারী বস্তুর ভরবেগ হালকা বস্তুর ভরবেগের থেকে বেশি হবে। এখানে আর একটা প্রশ্ন দিয়েছে, 20 কেজি ভরের একটি বালক 2.5 কেজি ভরের একটি বাক্স নিয়ে 1.5 মিনিটে 18 মিটার উঁচু বাড়ি ছাদে উঠলো, ওই বালকের ক্ষমতা কত হবে? এখানে দেখো কৃতকার্য মানে আমরা জানি এক্ষেত্রে mgh, স্থিতিশক্তি সূত্র, m ভর, g অভিকর্ষীয় ত্বরণ, h মানে হচ্ছে উচ্চতা। m কত, এখানে ভর হচ্ছে, এখানে দেখো যে 20 কিগ্রা, এবং তার সঙ্গে যে বাক্সটা নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে 2.5 কিগ্রা, তাহলে 20 আর 2.5 যোগ করলাম, তার মানে সেটা হয়ে যাচ্ছে 2 2 4 আর 1 5, তাহলে 5-এর 2। এবার এটাকে লসাগু করবে, তাহলে 2 40 আর 5-এ 45-এর 2, কেমন? এবার জি অভিকর্ষীয় ত্বরণ, এটা উচ্চতা কত বলেছে, 18 মিটার, তাহলে কৃতকার্য কত, সূত্র হচ্ছে mgh, তাহলে m বসালাম, এটা g, এটা h বসালাম, হিসেব করবে, এটা কাটবে, এটা 9 হবে, 9-এর সঙ্গে 9.8 আর 45 গুণ করবে, তাহলে এত জুল। তাহলে আমরা কৃতকার্য পেলাম। ক্ষমতা বের করার নিয়ম হচ্ছে কৃতকার্য বাই সময়, তাই না? w/t, w বসালাম, t সময় কত, সময় হচ্ছে দেখো 1.5 মিনিট, মিনিটটাকে আমাদের সবসময় কী করতে হবে, সেকেন্ডে করতে হবে, তাহলে মিনিট 60 সেকেন্ড, সেটাকে আমরা 3-এর 2 দিয়ে হিসেব করব, 3-এর 2 মানে এটা হয়ে যাচ্ছে আমার 30, মানে 3 30 90 দিয়ে গুণ করতে হবে। 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 1.5 মিনিট মানে 90, তাহলে 90 দিয়ে ভাগ করতে হবে, 90 দিয়ে ভাগ করলে এটা হবে আমার আনসার। নেক্সট আমাদের প্রশ্ন, এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড কিরূপ অক্সাইড যুক্তি দাও। অ্যালুমিনিয়াম অক্সাইড একটা উভধর্মী অক্সাইড, তার কারণে এটি অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়ায় লবণ জল উৎপন্ন করে। যেমন এই সেলের সঙ্গে বিক্রিয়া অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং জল তৈরি করছে, আবার এটা তো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলো, ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম অ্যালুমিনেট, এটা একটা লবণ এবং জল উৎপন্ন করে।
তার জন্য এটা একটা উভধর্মী অক্সাইড। এখানে বলছে কোনটা কোন শ্রেণীর লবণ, এটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। যদি কোনোটাতে যদি আমাদের প্রতিস্থাপিত হাইড্রোজেন কোনো না থাকে, সবগুলো যদি প্রতিস্থাপিত হয়ে যায়, তার মানে সেটা সমিত লবণ। তার মানে এটা হচ্ছে সমিত লবণ কথাটা লিখবে। এখানে একটা হাইড্রোজেন কিন্তু অপ্রতিস্থাপিত থেকেই গেছে, তার মানে এটা হচ্ছে অ্যাসিড লবণ। অ্যাসিড লবণ বা আম্লিক লবণ, কেমন, অ্যাসিড লবণ বা আম্লিক লবণ বা বাই লবণ বলা যায়। ওকে, অনেকগুলো গাণিতিক প্রশ্ন দিয়েছে, তার জন্য ক্লাসটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, লেন্দি হয়ে যাচ্ছে। 250 সেন্টিমিটার দীর্ঘ 1 মিলিমিটার ব্যাসের একটি লোহার তারের এক প্রান্ত দড়ির সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত এবং অপর প্রান্তে 8 কেজি ওজন রাখা হলে তারের দৈর্ঘ্যের বৃদ্ধি নির্ণয় করো। ভালো স্কুলে কিন্তু ইয়ং গুণাঙ্কর সমীকরণ থেকে গাণিতিক প্রশ্ন আসে, তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। ইয়ং গুণাঙ্ক ওয়াই মানে হচ্ছে mgl বাই পাই আর স্কোয়ার ডেল্টা এল। এম ভর বলেছে এখানে কত, এই যে 8 কেজি, 8 কেজিটাকে গ্রামে করে নেবে, তাহলে 8000। অভিকর্ষ ত্বরণের মানটাকেও সিজিএস এককে করতে হবে, তাহলে 980 বা 981 করতে পারো সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বা সেকেন্ড টু পাওয়ার -2। লেন্থ যেটা এখানে আমাদের দৈর্ঘ্য পেয়ে যাচ্ছে 250 সেন্টিমিটার। এবার এখানে এত মিটার ব্যাস, এত মিলিমিটার, 1 মিলিমিটার ব্যাস, 1 মিলিমিটার মানে 0.1 সেন্টিমিটার। এবার ব্যাস থেকে ব্যাসার্ধ ভাগ বার করবো, তার জন্য 2 দিয়ে ভাগ করলাম, নিয়ে 0.1কে 2 দিয়ে ভাগ করলে 0.05। এবার ইয়ং গুণাঙ্ক বলে দিয়েছে এখানে 20 × 10⁻11, তাহলে 20 × 10⁻11 বসালাম। তাহলে ওয়াই ইয়ং গুণাঙ্ক সমান এই দিকে ডান দিকে সমীকরণে মানগুলো বসাবো। এম এর মান এটা, জির মান 980, এল এর মান এটা, পাইয়ের মান 22/7 তোমরা জানো, আর মানে হচ্ছে 0.05, আর স্কোয়ার আছে তার জন্য স্কোয়ার দিলাম, ডেল্টা এল বসালাম। ডেল্টা এল মানটা জানি না, তাহলে ডেল্টা এলটাকে এদিকে আসবো আর 20 × এটা নিচে আসবে। নিয়ে আমাদের হিসেব করতে হবে, এখানে ক্যালকুলেশনটা তোমরা করবে, নিয়ে 0.125 সেন্টিমিটার হবে আনসার। ওকে, পরের প্রশ্ন এখানে আমাদের পীড়ন এবং বিকৃতির মধ্যে কোনটি অধিকতর মৌলিক। 1 নম্বর দিয়েছে, শুধুমাত্র লেখা যায় যে বিকৃতি বেশি মৌলিক, কিন্তু এখানে ব্যাখ্যাটাও করতে পারো যে বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুতে বিকৃতির সৃষ্টি হলে স্থিতিস্থাপকতার জন্য বস্তুর মধ্যে একক ক্ষেত্রে যে প্রতিক্রিয়া বলের উদ্ভব সৃষ্টি হয়, সেটাই হচ্ছে উদ্ভব হয় বা সৃষ্টি হয়, সেটা হচ্ছে পীড়ন। তাহলে কোনো বস্তুতে বিকৃতি সৃষ্টি হলে তবেই পীড়ন তৈরি হবে, আগে বিকৃতি হবে তারপরে পীড়ন হবে, তাই না? তার মানে পীড়ন এবং বিকৃতির মধ্যে বিকৃতি বেশি মৌলিক। ওকে, বিকৃতি না হলে পীড়নের অস্তিত্বই নেই। এরপরে অথবা দিয়ে প্রশ্ন, আরও একটা গাণিতিক প্রশ্ন দিয়েছে, বায়ুতে এবং জলে কোনো বস্তুর ওজন যথাক্রমে 100 গ্রাম এবং 40 গ্রাম, 0.8 আপেক্ষিক ঘনত্ব বিশিষ্ট কোনো তরলে নিমজ্জিত অবস্থায় বস্তুটির ওজন নির্ণয় করো, ওই তরলের সাপেক্ষে বস্তুটির আপেক্ষিক ঘনত্ব নির্ণয় করো। তোমরা যখন পরীক্ষা দেবে, গাণিতিক প্রশ্ন যখনই আসবে, আমি যেভাবে একবারে পড়ে নিয়েছি তার কারণে আমি অলরেডি একবার দেখে নিয়েছি, তোমরা বারবার কিন্তু চেষ্টা করবে 2বার বা 3বার প্রশ্নটা পড়ার, বারবার পড়বে, ডেটাগুলো লিখবে খাতার মধ্যে, কী কী ডেটা দিয়েছে, তাহলে তোমাদের কোন সূত্র লাগবে সেটা তোমাদের একটা আইডিয়া কিন্তু অটোমেটিক চলে আসবে। প্রশ্নটা বারবার 2বার 3বার করে কিন্তু পড়বে। ওকে, এখানে যেমন দেখো, বায়ুতে এবং জলে কোনো বস্তুর ওজন বলেছে, বায়ুতে হচ্ছে 100 গ্রাম, জলে হচ্ছে 40 গ্রাম। তাহলে জলে বস্তুর ওজনটা কমে যাচ্ছে, কত হচ্ছে 40 গ্রাম, তাহলে কতটা কমলো, বায়ুতে 100 ছিল, জলে হচ্ছে 40 গ্রাম, তাহলে কমে গেল, 100 - 40 করে দিচ্ছি, তাহলে 60 গ্রাম। তাহলে এটা হচ্ছে বস্তুটার আয়তন, জলে নিমজ্জিত করেছি বলেই তো তার আয়তনটা কমে গেল, তাহলে বস্তুটার আয়তন 60 সেন্টিমিটার ঘন সেন্টিমিটার। তাহলে বস্তুটির সমায়তন তরলে যেটা ওজন, তরলের আয়তনটা পেয়ে গেছি আমরা, যতটা বস্তুর আয়তন ততটাই তো তরল অপসারিত করবে, তাহলে 60 ঘন সেন্টিমিটার। এবার তরলের ওজন বার করব, তার সঙ্গে ঘনত্ব গুণ করব, ঘনত্ব 0.8, তাই না? ভরের সঙ্গে এই আয়তনের সঙ্গে ঘনত্ব গুণ করলে ভর পাবো, তাহলে গুণ করে আমরা পেলাম 48 গ্রাম। তাহলে তরলের নিমজ্জিত অবস্থায় বস্তুটির ওজন কত, বস্তুটির ওজন আমরা পেয়ে যাচ্ছি এখানে 100, সেখান থেকে আমাদের এটা মানে তরলের ওজনটা বাদ দিতে হচ্ছে, তাহলে তরলের ওজন বাদ দিলে 52 গ্রাম এটা পাচ্ছি। তরলে যখন নিমজ্জিত থাকছে তখন বস্তুটার ওজন কত, 100 গ্রাম তো এমনিতে ওজন, কিন্তু তরলে যখন ডুবে থাকে তখন বস্তুটার ওজন হচ্ছে 52 গ্রাম। এবার তরলের সাপেক্ষে বস্তুটির উপাদানের আপেক্ষিক ঘনত্ব, আপেক্ষিক ঘনত্ব মানে সেখানে আমাকে বায়ুতে বস্তু যেটা ওজন সেটা বসাতে হবে, আর নিচে আমাকে দিতে হবে বস্তুটির সম আয়তন তরলের কতটা ওজন, তাহলে 100কে 48 দিয়ে ভাগ করবে, 2.08, এক্ষেত্রে আনসার হবে। নেক্সট, আর্কিমিডিসের নীতি, এটা তোমরা সবাই পারবে, তোমাদের কাছে যে টেক্সট বুক আছে, আমি যেমন প্রান্তিক থেকে দেখাচ্ছি, পেজ নাম্বার 49, সাঁতরার বইটাতে অনেকগুলো দাগ দেওয়া আছে আমার, সেই জন্য হয়তো ক্লিয়ার তোমরা দেখতে পাবে না, তার জন্য দেখাচ্ছি, এখানে দুটো লাইন তোমরা লিখবে। এগুলো একদমই সহজ জিনিস, এগুলো তোমরা এমনিই পারবে, এগুলো ব্যাখ্যা করারও কোনো প্রয়োজন নেই।
নেক্সট আবার গাণিতিক প্রশ্ন, সোডিয়াম হাইড্রোক্সাইডে 4 লিটার জলীয় দ্রবণে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে, দ্রবণটির মোল পার লিটার এককে মাত্রা নির্ণয় করো। দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ করা হয় কেন? আমি বারবার বলি যে এই মানে এই ক্ষেত্রে ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে দ্রবণ চ্যাপ্টারে যদি গাণিতিক প্রশ্ন আসে তোমরা কিন্তু মিস করবে না, তার কারণ দ্রবণ চ্যাপ্টার থেকে গাণিতিক প্রশ্ন খুব সহজ আসে, খুব একটা টাফ আসে না, এবং সেখানে যে সূত্রগুলো আছে সেগুলো খুব লিমিটেড, দু একটা সূত্র রয়েছে, মানে 3টে গাঢ়ত্ব প্রকাশে যে 3টে সূত্র আছে সেটা। তাহলে এখানে তোমরা মিন করতে পারবে, সেটা কিন্তু ছাড়বে না কখনোই। কেমন? এখানে 4 লিটারে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে, তাহলে 1 লিটারে কত? 4 লিটারে 40 গ্রাম, 1 লিটারে 40কে 4 দিয়ে ভাগ করলে 10 গ্রাম এনওএইচ দ্রবীভূত আছে। এনওএইচ এর আণবিক গুরুত্ব আমরা আজকে এই ক্লাসে দেখলাম, সোডিয়ামের 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1 মানে 40। তাহলে 40 গ্রাম এনওএইচ মানে 1 গ্রাম অণু, 1 গ্রাম অণু বা 1 মোল, তাই তো? 1 মোল, 1 গ্রাম, এখানে হাইফেন দেবে, কেমন? 1 গ্রাম অণু, গ্রাম আর অণুর মাঝে হাইফেন দেবে, তাহলে 1 গ্রাম অণু এনওএইচ। তাহলে 10 গ্রাম এনওএইচ মানে কত? 40 গ্রামে 1 মোল বা 1 গ্রাম অণু, তাহলে 10 গ্রামে কত হবে? 10/40, 0.25 এত। তাহলে 1 লিটারে এত গ্রাম অণু দ্রবীভূত আছে, মানে 0.25 মোল পার লিটার, এটা হচ্ছে আনসার। এই গ্রাম অণুর জায়গায় তোমরা ডাইরেক্ট মোল লিখে দিও, তাহলে আরও সহজ হয়ে যাবে। এখানে মোল লিখবে, এখানে মোল লিখবে, এখানে মোল লিখে দেবে, তাহলে ডাইরেক্ট আনসার করতে বা কনফিউশন হবে না, হয়তো গন্ডগোল হয়ে যায় অনেকে। আর দ্রাব্যতার সংজ্ঞাতে আমরা ক্লাসে ডিসকাস করেছিলাম যে কেন এখানে আমাদের উষ্ণতা উল্লেখ করতে হয়। তার কারণ হচ্ছে যে একটা নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের দ্রাবকের ক্ষেত্রে, সলভেন্টের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ দ্রাব দ্রবীভূত করে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে। এবার উষ্ণতা যদি স্থির রেখে দ্রাবকের পরিমাণ বাড়ানো হয় তাহলে বেশি দ্রাব, আর দ্রাবকের পরিমাণ যদি কমায় তাহলে কম দ্রাব প্রয়োজন হবে সম্পৃক্ত করতে গেলে, তাই না? সুতরাং নির্দিষ্ট উষ্ণতা পদার্থের সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে যে পরিমাণ দ্রাব লাগে তা দ্রাবকের পরিমাণের উপর নির্ভর করে। তাই দ্রাব্যতার সংজ্ঞায় দ্রাবকের পরিমাণ কিন্তু আমাদের নির্দিষ্ট রাখতে হয়। নেক্সট আমাদের প্রশ্ন এখানে, পারমাণবিক ভর একক হীন রাশি কেন? তোমরা এটা এরকমভাবে নিজের ভাষাতে লিখবে, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, সরাসরি এখানে আনসারটা নেই। তোমরা একটা স্কেল এরকম লিখতে পারো যে কোনো মৌলের একটি পরমাণুর ভর, আচ্ছা এখানে আণবিক ভর বলেছে, পারমাণবিক ভর, আচ্ছা কোনো মৌলের একটি পরমাণুর ভর হাইড্রোজেন একটি পরমাণুর ভরের তুলনায় যতগুণ ভারী সেই তুলনামূলক সংখ্যাটিকে ওই মৌলের পারমাণবিক ভর বলে। অর্থাৎ মৌলের পারমাণবিক ভর সমান মৌলের একটি পরমাণু ভর ভাগ হাইড্রোজেনের একটি পরমাণুর ভর নিয়ে লিখবে এই মৌলের পারমাণবিক ভর একটি তুলনামূলক সংখ্যা, তাই এর কোনো একক নেই, অর্থাৎ এটি একটি এককবিহীন রাশি। দেখো দুটোতেই ভর, উপর নিচে ভর, তাহলে যা একক হবে একক কেটে যাবে, তাই না? তার জন্য এটা হচ্ছে এককবিহীন রাশি। আমাদের শেষ প্রশ্ন এখানে যাব আমরা, অধিকাংশ মৌলের পারমাণবিক ভর ভগ্নাংশ হয় কেন? যারা ক্লাসগুলো দেখছো অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে, তার কারণ তোমাদের ভৌত বিজ্ঞানে দেখো প্রত্যেকটা বিভাগের তোমাদের উদ্দেশ্যেই কিন্তু ক্লাসগুলো নিয়ে আসা হচ্ছে। ক্লাস 9-এ তোমরা ভৌত বিজ্ঞান এবং জীববিজ্ঞানের সাবজেক্টিভ ক্লাস, সেখানে আমরা নোটস লিখিয়েছি, সেই ক্লাসগুলো তোমাদের প্রোভাইড করা হয়েছে। প্রশ্নবিচিত্রা থেকে জীবনবিজ্ঞানের ক্লাসগুলো প্রোভাইড করেছি। তাই ক্লাসগুলোতে লাইক দেবে যাতে করে তোমাদের উদ্দেশ্যে আরও অনেক ক্লাস নিয়ে আসতে পারি। তোমরা যত বেশি ক্লাসগুলোতে লাইক দাও বা বন্ধুদের সাথে শেয়ার করো তত বেশি কিন্তু আমরা মোটিভেশন পাই এবং তোমাদের উদ্দেশ্যে আরও অনেক নতুন করে নতুন ক্লাস নিয়ে আসার চেষ্টা করি। ওকে, দেখো লাস্ট কোশ্চেনের ক্ষেত্রে আমরা জানি যে পারমাণবিক ভর সবসময় কিন্তু মানে হোল নাম্বার, পুরো না হয়ে কিন্তু ফ্র্যাকশনও হতে পারে। অনেক ক্ষেত্রে আমরা ফ্র্যাকশন পাই, ক্লোরিনের ক্ষেত্রে 35.5, তাহলে সেটা ফ্র্যাকশানে আসছে। তার কারণ প্রকৃতিতে সব মৌলই কিন্তু তাদের একাধিক আইসোটোপ আছে, তাহলে আইসোটোপের মিশ্রণ হিসেবে আছে। এখন একটা আইসোটোপ বেশি পার্সেন্টেজে আছে, কিছুটা কম পার্সেন্টেজে আছে, এরকমভাবে কিন্তু থাকে। যেমন দেখো আমি এই জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, তোমরা এটা লিখবে, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। ধরো ক্লোরিনের ক্ষেত্রে আমরা দেখছি মেনলি দুটো আইসোটোপ, একটা ভর সংখ্যা 35, একটা ভর সংখ্যা 37। এবার দেখা গেছে অন অ্যান অ্যাভারেজ যেটার ভর সংখ্যা 35 সেটা প্রকৃতিতে মোটামুটি 75% পাওয়া যায়, আর 37 যেটা ভর সেটা 25% পাওয়া যায়। তাহলে গড় আমরা বার করবো, গড় পারমাণবিক ভর কত? তাহলে 35টা পাওয়া যায় 75%, গুণ করলাম 37 যেটা ভর সংখ্যা সেটা পাওয়া যায় 25%, গুণ করলাম। মোট আমার পার্সেন্টেজ কত? 75 আর 25 যোগ করলে 100, তখন 100 দিয়ে ভাগ করলাম। এবার হিসেব করবে, উপরেরটা দেখো এটা গুণ করবে আর এদিকে এটা গুণ করবে, যোগ করবে, হয়ে যাবে 3550, 3550, সেটাকে 100 দিয়ে ভাগ করবে, হয়ে যাবে 35.5। এখানে ভগ্নাংশ আসলো, তাই না? মানে এখানে হিসেব আমাদের মেন যে জায়গাটা সেটা হচ্ছে আইসোটোপ আছে, প্রত্যেকটা মৌলের অনেকগুলো আইসোটোপ আছে এবং সেগুলোর প্রকৃতিতে কিন্তু নানাভাবে পাওয়া যায়, তাদের প্রাচুর্যের অনুপাতটাও কিন্তু মানে বিভিন্ন রকম রয়েছে।
তার জন্য তখন তাদের যখন আমাদের পারমাণবিক ভর বের করতে হয় তখন তাদের গড় নিতে হয়, তাই না? এই কারণেই কিন্তু এটা ভগ্নাংশে আসে। তাহলে আজকে আমরা 2 নম্বর স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নিলাম। নেক্সট ক্লাসে আমরা যেটা 3 নম্বর সেট দেওয়া হয়েছে সেটা আমরা আনসারগুলো দেখে নেব। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।